নির্বাচনের পরে নির্বাচিত সরকারই করবে, এটাই তো স্বাভাবিকতা। কিন্তু করিডোর প্রশ্নটা এখন এলো কেন? সেই জন্যই তো ইন্টিরিয়াম সরকারের জন্য এটার সাথে যুক্ত হয়ে পড়েছে। তো আমি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথার সাথে একমত, নির্বাচিত সরকারই এই সমস্ত সিদ্ধান্ত নেয়। কিন্তু ইতিমধ্যে যারা এই সিদ্ধান্তটা নিয়েছেন, কথিত বলছেন, তারা কোন আলোকে নিলেন, কেন তড়িঘড়ি করতে হলো, সেটাও কিন্তু আমাদের একটু ভেবে দেখবার বিষয় রয়েছে। সেটা আন্তর্জাতিক চাপ, অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো প্রলোভনে ফেলা, অথবা আমাদের রাষ্ট্রকে বিপদে ফেলা, সব মিলিয়ে আমাদের এই বিষয়গুলো নিয়ে কিন্তু গভীর ভাবনায় থাকা উচিত এবং করা উচিত সব মহলকে। ডক্টর ইউনূসের বর্তমান সাফল্যকে কিভাবে দেখছেন? এই তো আপনি বললেন বর্তমান সাফল্য, আবার অনেকে বলছে তো উনি ব্যর্থ। সাফল্যতা তো অবশ্যই আমি এইভাবে দেখতে চাই যে ডক্টর ইউনূস আজকে 8 মাস ধরে এই যে গণঅভ্যুত্থানের পরে যে ক্রান্তিকালটা শুরু হয়েছে, প্রতিদিন অন্তত 10টি বিক্ষোভ, 5টি দাবি দেওয়া বা এরকম, আমি বলছি এইভাবে, সম্মুখীন হতে হতে আজকে 8 মাসে কতগুলি বিষয় হয়েছে। উনি শান্ত মাথার মানুষ, এটুকু বোঝা যায়। উনি সারা বিশ্বের সাথে বাংলাদেশের যে বৈশ্বিক যে যোগাযোগটি করতে চাচ্ছে, বাণিজ্যিক, আর্থিক এবং তার চেয়েও বেশি কিছু, পররাষ্ট্র সহ মিলিয়ে, সেখানে উনি অনেকখানি সফল, যেটা বিগত সরকারগুলোতে সময় আমরা দেখতে পাইনি। এর পাশাপাশি রয়েছে, আসলে আমি মনে করি যে আমরা কিন্তু তাকে সহযোগিতা করছি না। কেন সহযোগিতা করছি না আমি আরেকটু বলি। উনি শখ করে আসেননি এখানে। আমরা রাজনৈতিক দলরাই এই দেশ রাজনীতি করবে এবং এই রাষ্ট্রে চলবে, তাদের দ্বারাই। রাজনৈতিক দলগুলো ভোটার জনগণ দ্বারা নির্বাচিত হবে, তারা রাষ্ট্র চালাবে। কিন্তু উনি কেন এলেন? ডক্টর ইউনূসকে কেন আসতে হলো? আমি প্রশ্নটা যদি করি, কেন আসতে হলো ডক্টর ইউনূসকে, তাহলে ডক্টর ইউনূস যখন এসেছেন, উনি যখন কিছু কাজ করতে চাচ্ছেন, আমরা কাজের সুফলটা কিন্তু আমরা পাবো, তাহলে আমরা তাকে একটু সাহায্য করি না কেন? এটি কিন্তু আমি সবার কাছে বলতে চাই। ডক্টর ইউনূস নিশ্চয়ই, উনি, হ্যাঁ, অনেকে বলছেন, খোলামেলা কথা বলছি, যে এনসিপি করেছে, উনি পেছন থেকে ওনার ছিল, ইঙ্গিত ছিল, অথবা ওনার ইচ্ছা ছিল। তো এনসিপির বর্তমান অবস্থা তো আমরা দেখছি, তাই না? তাহলে রাজনৈতিক দল করে উনি রাজনীতি দল করে এখানে টিকে থাকবেন, উনি এখান থেকে যাবেন না, এগুলি যারা ভাবছেন, আমি সেই দলে না। কিন্তু আমি মনে করি উনি তরুণদেরকে চেয়েছিল রাজনীতিতে আসুক, তারা যেহেতু এত বড় একটা গণঅভ্যুত্থান করেছে, তারা নেতৃত্বে আসুক, তারা তরুণরা কথা বলকে এই বাংলাদেশের জন্য নেতৃত্ব তৈরি হোক, এটা উনি চেয়েছিলেন। আর আমরাও কিন্তু এখনও চাই তরুণ নেতৃত্ব তৈরি হোক, আরও ভিন্ন ভিন্ন ধারা তৈরি হোক রাজনীতিতে। কিন্তু ডক্টর ইউনূসের সফলতা এনসিপির জায়গাটা নিয়ে এভাবে বলা যায় যে এই জায়গাটায় উনি খুব সফল হয়েছে বলা যায় না, যদি উনি এটার পেছনে থাকেন। আর যদি না থাকেন সেটা তো অন্য কথা। এনসিপি কি করবে, তাদের অনেক বৈঠক হচ্ছে শুনতে পাচ্ছি, অনেক অরাজকতা হচ্ছে শুনতে পাচ্ছি, এবং তাদেরকে থামাবে কে সেটাও জানি না। সব মিলিয়ে ডক্টর ইউনূসের উপর বা এই বর্তমান উপদেষ্টা সরকারের উপর অনেক দায় কিন্তু আছে। সেই দায় তারা কিভাবে সারবেন, কিভাবে নির্বাচনের দিকে সংস্কারকে পাশে রেখে, সংস্কারকে কিছুটা পাশে রেখে, কিছুটার হাত ধরে এগিয়ে রেখে কিভাবে নির্বাচনের দিকে যাবে, সেই দায় কিন্তু সম্পূর্ণটাই অন্তর্বর্তীকালীন সরকারের। ভারত পাকিস্তান যুদ্ধ আমাদের কি করা উচিত? এই বিষয়টি তো অত্যন্ত জটিল। আমি মনে করি ভারত পাকিস্তান তো যেটা হচ্ছে এই মুহূর্তে, এখানে ভারতের কিছু আগ বাড়িয়ে যুদ্ধের জায়গাটি তৈরি করে ফেলা, এরকম মনে হচ্ছে। ভারতের আমরা যেগুলো দেখেছি, খবরে যেগুলি দেখেছি, যে ভারতের বড় বড় সেনা কর্মকর্তারাই সেখান থেকে, তারা মিটিং থেকে বেরিয়ে গিয়েছে। তারা অনেকে বলেছে যে এই ঘটনাটি এমনভাবে প্রায়োগিক অর্থে ঘটেছে যে এটাকে দুর্ঘটনা বলা যায় না, এটা মনে হচ্ছে যে একটা প্রি প্ল্যান্ড। এই পর্যায়ে যদি যুদ্ধ হয়, যুদ্ধ হলে যুদ্ধের ক্ষতিগ্রস্ত তো আমরা খুব কাছের প্রতিবেশী, সেটা নিয়ে তো একটা দুর্ভাবনার বিষয় আছেই।
ভারত পাকিস্তানের কি হবে সেটা জানি না, কিন্তু আমাদের তো সন্দিহান হয়ে উঠতে হচ্ছে, আতঙ্কিত হচ্ছি আমরা। আমেরিকা বা জাতিসংঘ কি আমাদেরকে মিয়ানমারের করিডোর দিতে বাধ্য করেছে বলে মনে করেন? কেউ কেউ বলছে মানবিক করিডোর, তাই তো? এখন আমরা মানবিক হতে হতে আমরা এত মানবিক হয়েছি, একবার আমরা সবাইকে জায়গা দিয়েছি, ঠিক আছে, সেটাও কিন্তু একটা মানবিকতা ছিল। তো মানবিক হয়ে আমরা আমাদের নিজেদের, যেখানে আমাদেরই ঠাঁই নেই, আমাদেরই বেকারত্বের সমস্যা শেষ নাই, আমরা আবার লক্ষ লক্ষ লোক ঠাঁই দিয়েছি। এখন আবার আরেকটি পক্ষ বলছে মানবিক করিডোর, সেই করিডোর দিয়ে তাদের পাঠানো হবে বা তাদের জন্য ত্রাণ পাঠানো হবে, সাহায্য পাঠানো হবে। এটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে ঠিক বুঝতে পারছি না। আমি বরঞ্চ বলবো, আমরা আমাদের রাষ্ট্র, আমরা কেন অন্যদের প্রয়োজনে এত মানবিক হব, আমরা আমাদের নিজেদের প্রয়োজনে কেন মানবিক হচ্ছি না? এটা আমি ইন্টারিম গভর্নমেন্টের কাছে প্রশ্ন রাখতে পারি। করিডোর প্রসঙ্গে তারেক রহমানের স্পষ্ট বার্তা, করিডোর বিষয় নিয়ে সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সরকারের কাছ থেকে। আপনি কি বলবেন? সেটা তো নির্বাচনের পরে নির্বাচিত সরকারই করবে, এটাই তো স্বাভাবিকতা। কিন্তু করিডোর প্রশ্নটা এখন এলো কেন? সেই জন্যই তো ইন্টারিম সরকারের জন্য এটার সাথে যুক্ত হয়ে পড়েছে। তো আমি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথার সাথে একমত, নির্বাচিত সরকারই এই সমস্ত সিদ্ধান্ত নেয়। কিন্তু ইতিমধ্যে যারা এই সিদ্ধান্তটা নিয়েছেন, কথিত বলছেন, তারা কোন আলোকে নিলেন, কেন তড়িঘড়ি করতে হলো, সেটাও কিন্তু আমাদের একটু ভেবে দেখবার বিষয় রয়েছে। সেটা আন্তর্জাতিক চাপ, অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো প্রলোভনে ফেলা, অথবা আমাদের রাষ্ট্রকে বিপদে ফেলা, সব মিলিয়ে আমাদের এই বিষয়গুলো নিয়ে কিন্তু গভীর ভাবনায় থাকা উচিত এবং করা উচিত সব মহলকে। আর নির্বাচিত সরকার যদি বলি আমরা, সেটা তো আমরা হাতে পাচ্ছি না এখনো, সেটা তো সময় লাগবে, সেটা তো অবশ্যই সিদ্ধান্তের বিষয়টি। কিন্তু ততক্ষণ পর্যন্ত কি হবে, কেন এত দ্রুত দরকার পড়লো জিনিসটা, এটা তো আমি প্রথমেই বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারকেই প্রশ্ন করতে চাই যে এই করিডোরটা আমরা নির্বাচনের পরবর্তীতে চিন্তা করলে কি হতো, মাঝখানে কেন এত তাড়াহুড়া করতে হলো, সেই কারণটা জনগণ জানতে পারে কিনা বা জনগণকে তারা জানাবে কিনা। আপনার কাছে কি এমনটি মনে হয় যে এই অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে গড়িমসি করছে? গড়িমসি করছে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে, আমি প্রথমেই বলেছি যে ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার শখ করে আসেনি, যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে তারা এসেছে। এবং ছাত্ররা যে আন্দোলনটা করেছে বৈষম্য বিরোধী, সেই বৈষম্যের জায়গাটিকে আমি কোনো কিছু না করে একটি নির্বাচন হয়ে গেলে পরে আমরা কি মনে করি যে আমাদের দেশের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? তাহলে বৈষম্য শব্দটা কিন্তু ছোট, কিন্তু বৈষম্যটা কি কোনো একটা বিষয়ে? প্রত্যেকটি জায়গায় আমাদের বৈষম্য। যে নির্বাচনগুলি হয়েছে বিগত দিনে, এই নির্বাচনী ব্যবস্থা যদি সংস্কার না হয় তাহলে কি হবে? আবারও কি ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে, আবারও কি ছাত্র জনতা নামতে হবে? এই প্রশ্নটা জাগে না আমাদের? ইন্টারিম গভর্নমেন্টের এই সদিচ্ছেটাকে আমরা সন্দেহের চোখে কেন দেখব? গড়িমসি জায়গাটা আমি বলতে চাই না, তারা সময়টা নিতে চাচ্ছে সংস্কারের জন্য, যে একটা সংস্কার হোক, ন্যূনতম না একটা সংস্কার হোক, যার মধ্য দিয়ে ভবিষ্যতে যারাই রাষ্ট্র পরিচালনায় আসবে তারা যাতে ওই বিধিমালাগুলো, ওই সংস্কারমূলক নিয়ম নীতিগুলো মেনে চলতে পারে, তাদেরকে যেন আর ফেসিস্ট না হতে হয়। অনেকে বলছেন এই সরকারকে 5 বছর রাখার পক্ষে, এ বিষয়ে আপনি কি বলবেন? এটা কিন্তু সাধারণ মানুষ বলছে, 1 জন 2 জন 5 জন বা আমি জানি না, এটা তো 5 বছরের এরকম বিষয়টা আমি মনে করি না যে যারা আছেন তাদেরও মাথায় 5 বছর পর্যন্ত তাদেরও এত ধৈর্য নেই, তারা আসলে কাজটা কিছুটা সংস্কার করে দিয়ে নির্বাচন দিয়ে চলে যাবেন, এটাই আমরা বিশ্বাস করতে চাই। এবং কিছু কিছু সময় আমরা তাদেরকে এই বিষয়ে খুব যত্নবানও দেখি। কেন বাজারে এই কথাটা চালু হলো সেটা জানি না। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত। আমি অত্যন্ত আনন্দিত হলাম
যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল মিল আছে। পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।